নেতা সাহেব পদধূলি পড়েছে আমার বাসায়, অবিশ্বাস্য লাগছে। 11 বছর পর নাসিরাবাদে। 11 বছর পর নাসিরাবাদে নয়, আপনার বাসাতে। একই কথা। তবে তোমার হঠাৎ এমন আগমনে বিস্মিত হলেও বেশ খুশি হয়েছি। দুই সোফার মুখোমুখি বসে আছে সান্নিধ্য এবং রাজ্জাক সাহেব। কালো শার্টে আবৃত পুরুষটি পায়ের উপর পা তুলে পেশিবহুল দু হাত ছড়িয়ে বসেছেন। চাহনি তার বেজায় গম্ভীর হলেও কণ্ঠ বেশ শান্ত পর্যায়েই আছে। আগমনে খুশি হয়েছেন, কিন্তু বিদায়ে অখুশি হবেন? মানে? সান্নিধ্য কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে তাকায়, মাথা নাড়িয়ে বলে, মানে কিছু না, আপনার সাথে কিছু কথা আছে। আপনি মামা না হয়ে অন্য কেউ হলে আমার লোকেরাই আমার হয়ে কথাগুলো বলে দিত, বাট আত্মীয় মানুষ, বিশেষ করে আম্মার দিকের, একটু সেনসিটিভ, এই জন্য নিজেই আসলাম। বাহ, এতদিন কদর করা শিখলে তবে। ভালো লাগলো। মামা হিসাবে মানো তাহলে। কেন, কনফিউশন আছে এই নিয়ে? উঠতে বসতে তো কখনো মামা হিসেবে গুরুত্ব দাও না, সবসময় নিজস্ব অ্যাটিটিউড নিয়ে চলো। সবরাজও তাও একটু মামার কথা মানে চলে, তুমি তা ধারের কাছেও ঘেসো না। আপনার ধার ঘেঁষে আমার লাভ কি? রাজ্জাক সাহেব চা পান করতে গিয়ে সান্নিধ্যের বাঁকানো প্রশ্নে হালকা কেসে ওঠে। ফ্রিজ খানা রেখে চায়ের কাপটা হাতে নিয়ে বলে, না, লাভের কী হবে? তুমি হচ্ছ ক্ষমতাসীন দলের প্রধান, এমপি সাহেব। আমাদের ধার ঘেঁষে লাভ কী আছে বলো? এসব অবান্তর দুঃখের কথা আমি শুনতে আসিনি। যেটা বলতে এসেছি সেটা ক্লিয়ারলি শুনুন। হ্যাঁ হ্যাঁ, সবসময় এ তো দাবানলের মতো গরম হয়ে থাকো কেন সান্নিধ্য? স্পর্শ করলেই দগ্ধ হতে হয় আমাদের। বুঝতে পেরেছি, তো কি কথা বলবে? সান্নিধ্য বাম হাতখানা ভাঁজ করে থুতনির নিচে রাখে, কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি জানেন আমি কি বলবো। হ্যাঁ জানি, কি বলবে তুমি। ঠিক আছে, বলুন তাহলে। ধীরে সুস্থে চা পান করে টেবিলে সিরামিকের কাপটা রাখে রাজ্জাক সাহেব। আরাম করে বসে চোয়ালে হাসি ঝুলিয়ে বলেন, অনেশাকে বিয়ের জন্য প্রস্তাব দিতে এসেছো। আমি জানতাম তুমি প্রথম যতই না করো না কেন, শেষে এসে ঠিকই রাজি হবে। তার উপরে নাসরিন আমাকে কথা দিয়েছিল তোমাকে রাজি করিয়েই ছাড়বে। আমি একটু বিভ্রান্ত ছিলাম এ নিয়ে, কারণ তুমি তো একরোখা মানুষ, সহজে কারো কথার মূল্যায়ন করো না। কিন্তু এখন দেখছি আমার ধারণা ভুল হয়ে নাসরিনের কথাই সত্যি প্রমাণিত হলো। যে মানুষ 11 বছর স্বেচ্ছায় কখনো আমার বাসায় পা রাখেনি, সে মানুষ নিজে এসেছে বিয়ের প্রস্তাব দিতে। ইমাজিন করা যায়? সান্নিধ্য মনোযোগ সহকারে কথা শোনার শেষে ঠোঁট উল্টিয়ে হাসে। রাজ্জাক সাহেবের হতে চোখ নামিয়ে নিচের দিকে দৃষ্টিপাত রেখে বলেন, আপনি এই মাথা নিয়ে বন্দরে বিজনেস করেন কেমন করে? মারা খান না? পেছনে প্রান্ত দু হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়ায় আসিফ। সান্নিধ্যের কথায় ঠোঁট কামড়ে হাসে। রাজ্জাক সাহেবের ভোঁতা মুখটার দিকে দৃষ্টি দিয়ে সে চোখ সরিয়ে নেয় সঙ্গে সঙ্গে। এসব কি বলছো? মারা কেন খাবো? আমার বিজনেস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? এসব আইডিয়া শুনে আমার কোনো কাজ নেই। আপনি ভাবলেন কি করে আমি সান্নিধ্য আপনার ধারণাকে ভুল প্রমাণিত করব? আপনার মেয়েকে বিয়ে করার জন্য নিজে এসে প্রস্তাব দিব? ভাত খান নাকি পাতা খান? বেয়াদবি করছো কিন্তু তুমি আমার সঙ্গে। বিলিভ মি, আপনি যদি আমার সম্পর্কে মামা না হতেন, এখানেই একদম শেষ করে দিয়ে যেতাম। পিছনে পিঠে ছুরি চালানো সারা জীবনের জন্য বন্ধ করে দিতাম। সুবিধা করতে পারছেন না জন্য মেয়েকে লাগিয়ে দিয়েছেন। আমার সঙ্গে সুবিধা খুঁজতে আসবেন না, একদম জানে মেরে ফেলবো। রাজ্জাক সাহেব শক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সান্নিধ্যের করা চাহনিতে। কয়েক সেকেন্ড আগের ঠান্ডা চাহনি হঠাৎ এমন উত্তপ্ত রূপ দেখে সে খানিকটা নিজেকে দমিয়ে নেয়। সমস্যাটা কি? সমস্যা কিছুই না। কালকে বেলা 12টার মধ্যে ফুল ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম ছাড়বেন। চট্টগ্রামে থাকার সুযোগ আপনি হারিয়ে ফেলেছেন। আমি 2বার ভালো মতো ওয়ার্নিং দেই আমার পিছন ছাড়ার জন্য, কিন্তু 3বার নয়। ক্ষতি আমার হয়েছে, তোমার নয়।
সেই ক্ষতি পূরণ করতে আপনার মেয়েকে আমার ঘাড়ে দিতে চাইছেন? আমার ফ্যামিলিকে কনভিন্স করছেন, আম্মাকে ইমোশনালি অ্যাটাক করছেন। তোমার আম্মা নিজে তোমার জন্য আমার মেয়েকে পছন্দ করেছে, এত বছর ধরে বিয়ের জন্য আশা দেখিয়ে রেখেছে। সান্নিধ্য বাঁকা হাসে, থুতনি হতে হাত সরিয়ে বলে, আর আপনি সেই আশায় ঢোল পিটিয়ে নেচেছেন। এতই সোজা দাবার গুটি নিজের দিকে টেনে নেওয়া। এখন আমার ভুল ধরতে এসেছো? তোমার জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে ভুলে গিয়েছো? আজ যে ক্ষমতা তুমি আমাকে দেখাচ্ছ, এটা আমার দেখানো উচিত ছিল। গাদ্দারি করে আমাকে টেনে নামিয়েছো নিচে। আপনাকে শুধু নিচে টেনে নামিয়েছি, মাটিতে যে পুঁতে ফেলি নাই। শুক্রিয়া করুন। আমি গাদ্দারি করি না, যা করি চোখে চোখ রেখে করি। এসব বচন আমাকে শোনাতে আসবেন না। যেটা বললাম সেটা মাথায় রেখে চুপচাপ চট্টগ্রাম হতে বিদায় হন। রাজ্জাক সাহেবের মুখরেখা পরিবর্তন আসে সান্নিধ্যের প্রতিটা ধারালো কথায়। ক্রুদ্ধ নয়নে তাকিয়ে বলেন, চট্টগ্রাম তোমার বাবা নাকি? তুমি বলবে আমি চলে যাব? চট্টগ্রাম আমার বাবার প্রমাণ করতে কি আমাকে মাঠে নেমে আপনাকে তাড়াতে হবে? আপনি যদি চান আমি নিজ হাতে সরিয়ে দেই তাহলে বলুন, আমি রেডি আছি। শান্ত হও সানিধ্য, তোমার সঙ্গে আমি লাগতে চাই না। এজন্য নিজের ডাউনফল মেনে নিয়েও তোমাদের ফ্যামিলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। নাজনীন নিজেই ইচ্ছা পোষণ করেছে দেখে আমারও মত দিয়েছি। বুঝতে পারছি আগের ঘটনাগুলোর জন্য তুমি আমাকে সন্দেহ করছো, কিন্তু সত্যি কথা বলতে তোমার সঙ্গে অনিশার বিয়ের পিছনে কোনো ফায়দা লোটার চিন্তা আমার নেই। আমি জানি তুমি কেমন ধরনের মানুষ, চাইলেও সে সুযোগ দেবে না। আর তোমার সঙ্গে আমার ঝামেলা, তুমি আমার ফ্যামিলি টানছো কেন? কারণ আপনারা তিনজনই এক একটা বিষ। আপনার মেয়ে তো অন্য লেভেলের নাটকবাজ। যে কাজটা করেছে, ভাগ্য ভালো ও মেয়ে। ছেলে হলে ভাই থাক, বাদ দেন। আসিফের বাধায় সান্নিধ্য থেমে যায়। হাত ঘড়িতে সময় দেখে পায়ের উপর হতে পা নামিয়ে সে সোজা হয়ে উঠে দাঁড়ায়। একই সাথে রাজ্জাক সাহেবও উঠে দাঁড়ান। দুজন মুখোমুখি হতেই সান্নিধ্য ফের ধারালো স্বরে বলে, কালকে ঠিক বেলা 12টা 20-এ আমার লোকজন এসে এই বাসা দেখে যাবে। মানুষ হোক বা জিনিসপত্র হোক, চোখ পড়লেই তারা তাদের মতো ব্যবস্থা নেবে। আমার কোনো হাত থাকবে না, শুধু নির্দেশনা থাকবে। আর যেহেতু একদিন পরেই আমি বিয়ে করতে যাচ্ছি, আমি চাই না আপনারা আম্মার কাছে গিয়ে নতুন নাটক শুরু করেন বা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করেন। তাকে উল্টো পাল্টা বোঝান। চট্টগ্রামের বাহিরে যদি কোথাও থাকার জায়গা না হয় আমাকে বলবেন, ব্যবস্থা করে দিব। শুধু মাত্র বিয়ের জন্যই আমাদের চট্টগ্রাম হতে তাড়াচ্ছ? আপনারা হচ্ছেন আত্মীয়ের নামে কালসাপ। ভরসা নেই আমার মনে। আমার ওয়াইফকে নিয়ে যে বিষ ছড়াবেন না, এটা হতেই পারে না। এছাড়া আপনাকে 3বার ওয়ার্নিং দেওয়াও শেষ। আত্মীয়ের কোঠায় বারবার পার পেয়ে যাচ্ছেন, এই তো অনেক। কিন্তু হ্যাঁ, যেদিন ধরবো সেদিন কোনো কোঠা দেখব না। রাজ্জাক সাহেব বিদ্রুপ কণ্ঠে হেসে বলেন, এ তো ভালোবাসার নেতা সাহেবের মনে জানা ছিল না, তবে ভুল করছো। আপনি চট্টগ্রাম ছাড়ুন, আমি ভুল শুধরে নিচ্ছি। সান্নিধ্য পকেটে 2 হাত রেখে নির্বিকার চিত্তে বেরিয়ে যায় কক্ষ হতে। আসিফ স্থির মূর্তি হয়ে দাঁড়ানো রাজ্জাক সাহেবের দিকে এগিয়ে আসে, কণ্ঠ নামিয়ে বলে, বাবা, সময়টা কিন্তু 12টা 20, মনে যেন থাকে। আর না মনে থাকলে দেখা হবে, সাক্ষাৎ হবে, মোলাকাতও হবে। ভালো থাকুন, আসছি। জানোয়ারগুলো। সকাল 10টা বৃহস্পতিবার, পাহাড়তলি। কাল শুক্রবার, শেহরিন সান্নিধ্যের বিয়ে। রেজওয়ান সাহেব যখনই এই বিষয়ে কথাটা সবার সামনে উন্মুক্ত করেছেন, তখনই বিস্ময়ে বিয়ের কোণে সহ শফিক সাহেব, শাহিদা বেগম সবাই চোখ বড় বড় করে তাকিয়েছেন। বিশেষ করে শেহরিন, যে মানুষটার সাথে কাল সে দিনের অর্ধেকটা সময় পার করে এসেছে, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে নিজেদের ভালোবাসার স্বীকারোক্তি দিয়ে এসেছে, সে তার অজান্তেই একদম বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেলেছে বাবার সাথে। কখন করলেন উনি? ম্যাজিক জানে নাকি? দুলো ভাই, আমি একটা অনুরোধ রাখতে চাই। বিয়েটা যেহেতু হচ্ছেই, আমি
একমাত্র মামা হিসেবে আমার ভাগ্নির বিয়েটা আমার নিজ বাসা হতে দিতে চাই। আপনার কোনো প্রকার না আমি শুনবো না। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত হতে হবে না। আমি দুটো কমিউনিটি সেন্টারের সঙ্গে কথা বলেছি, এখনও কনফার্ম করিনি, দেখা যাক। শেহরিন গোল গোল চোখ করে তাকায় বাবার দিকে। মুমুর হাত চেপে ধরে নাজুক কণ্ঠে বলে, কমিউনিটি সেন্টারও ঠিক করে ফেলেছো বাবা? এত কিছু কবে হলো, কখন হলো, আমি কোথায় ছিলাম? সান্নিধ্য কিছু বলেনি তোমাকে? কিছুই বলেনি। মুমু শেহরিনের হাতে চিমটি কাটে, সরু চোখে তাকিয়ে কানের কাছে ফিস ফিস কণ্ঠে বলে, অনিবাবু নাটক করো না। হাতের আঙুলে এত সুন্দর একটা রিং জলজল করছে, ভেবেছো কেউ বুঝতে পারবে না, তাই না? ঠিক বুঝতে পেরেছি, এমপি সাহেবের সাথে চুপি চুপি এঙ্গেজমেন্টেও সেজে বসেছো, তাই না? শেহরিন আর চোখে তাকায় মুমুর দিকে, সাবধানী কণ্ঠে বলে, ছোট মানুষ হয়ে বেশি বোঝো, তাই না? কে বলেছে এটা এঙ্গেজমেন্টের রিং? অন্য কিছুও তো হতে পারে। আমাকে উল্টো বুঝ দিতে এসো না মেয়ে। এঙ্গেজমেন্টের রিং এমনই হয় আমি জানি। তলে তলে এমপি সাহেবের সাথে এত গভীর প্রেম ছিল আর আমি জানতাম না। আমার আর আশির ক্রাশ ছিল উনি, জানো? এভাবে আমাদের হৃদয় ভাঙতে পারলে ব্যথা লাগে না তোমার? তোদের জন্যই বোধহয় ইছড়ে পাকা বাগধারাটা তৈরি হয়েছে মুমু। ক্লাস 9-এ পড়া বাচ্চা মেয়ে আমার মতো ভার্সিটি পড়া মেয়ের সাথে টক্কর দিতে আসিস? হ্যাঁ, তোর বয়স কত আর আমার বয়স কত? বয়স দিয়ে কি হবে? নেতা সাহেব তো তোমার চেয়ে অনেক বড়। বড় হলেও মানানসই আছে, কিন্তু তোরা তো চুনোপুটি, চোখেই ফোটেনি ঠিকঠাক, আবার ক্রাশ খাস। কি এমন আহামরি দেখতে নেতা সাহেব যে এমন ক্রাশ খেতে হবে? কে জনে জনে? মুমু শেহরিনের কথা শুনে তাজ্জব বনে যায়, চোখ একদম ছোট ছোট করে মুখ বাঁকিয়ে বলে, খারাপই যখন দেখতে, তাহলে আমাকে দিয়ে দাও নেতা সাহেবকে। মামার বাড়ির আবদার? আমার বাবা তো তোমার মামাই হয়, আবদার তো করতেই পারি। বেশি কথা বলো না মেয়ে, মামিকে বলে দিব। তোমাকে সেদিন দেখেই বুঝেছি আপু, তোমারা নেতা সাহেবের কিছু একটা আছে। টিভি রিমোট পর্যন্ত ভার্সিটিতে নিয়ে গেলে যাতে আমরা দেখতে না পাই, ভাবা যায় রন্ধে রন্ধে জেলাসি। শেহরিন দীর্ঘশ্বাস ফেলে মামিকে ডাকার জন্য মুখ খুলতেই শক্ত করে হাত চেপে ধরে মোমো, জোরপূর্বক হেসে বলে, এমনি এমনি বলছি তো আপু, সত্যি সত্যি না। আমরা হচ্ছে চুনোপুটি আর তুমি হচ্ছে জিলিপি, টান তো তোমার দিকে থাকবে বেশি। দু বোনের গুজুর গুজুর ফুসুর ফুসুরে বিরক্ত হন শাহিদা বেগম। নিজেদের মাঝে চলমান কথা থামিয়ে ভারী কণ্ঠে বলেন, চুপ করো একটু তোমরা, দরকারি কথা চলছে। একটা দিনের মধ্যে বিয়ের আয়োজন সহজ কথা নয়। অনিভা মা, জি মামা। আমার বাসা থেকে যদি তোমার বিয়েটা হয় খুব কি খারাপ হবে? শেহরিন মামার প্রশ্নে দ্বিধা দ্বন্দ্বে ভোগে। সে তো এমনিতেই এসব বিষয়ে কিছু জানতো না, তাদের মতোই মাত্র শুনছে। বিয়ে কথা থেকে হবে, কথা থেকে হলে ভালো হবে, এত কিছু তো ভাবেনি। বাবা, তুমি এত বোকা কেন মুমুর বাবা? জানোই তো অনিভা নিজে কখনো কোনো কিছুতে সিদ্ধান্ত নেয় না, যা নেয়ার দুলাভাই নেয়। দুলাভাইকে জিজ্ঞেস করো। শাহিদা বেগমের এমন ভোল বদল দেখে অবাক না হয়ে পারে না শেহরিন। একদম পুরো অন্যরকম, চেনা দায় যেন। দুদিন আগে যে মানুষটা বেয়াদব ইউনিয়নের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আজ সেই কিনা নেতা সাহেবের সঙ্গে বিয়েতে এত আগ্রহ দেখাচ্ছে। কাহিনী কি এরকম রূপ পাল্টানোর? অন্যান্য দিনে যেমন মুখে আধার ঘনিয়ে রাখে, আজ একদম পরিষ্কার আকাশের ন্যায় ঝকঝক করছে। কানাবগির বড় মায়ের হয়েছেটা কি? মনে মনে বিড়বিড় করতে করতে শেহরিন মুমুকে টেনে একটু দূরে সরে নিয়ে আসে, হাত পাকড়ে ধরে বলে, একটা সত্যি কথা বলতো মুমু, কি হয়েছে আপু? ওই বেটা ইউএনও কে নিয়ে কি কি কিছু হয়েছে তারপরে? আর ইউএনের কথা বলছো তুমি? তোমাকে যে ওই ব্যাটা কিডন্যাপ করেছিল, এটা মনে হয় ফুপাজান বাবাকে বলেছে। সেই থেকে বাবা তো ভীষণ রাগ, মামনিকে, মনিকা আন্টিকে অনেক কথা শুনিয়েছে। কিন্তু মামাকে দেখে মামি তো ভয় পায় না। আজকে মামি এত পজিটিভ কেন আমার বিষয়ে? মামনি সাজতে পছন্দ করে, তোমার বিয়ে উপলক্ষে একগাদা শপিং করতে পারবে, পার্লারে যেতে পারবে, এই জন্য হয়তো পজিটিভ। মুমুর বোকা বোকা উত্তরে শেহরিন চাপা নিঃশ্বাস ছাড়ে। যতটুকু বুঝতে পারছে সেদিনকার ঘটনার পর হতে মামা একটু শক্ত হয়েছে, তবে মামির পরিবর্তনটাও মনে প্রশ্ন রেখে যায়। আমার ইচ্ছে ছিল ঢাকা থেকেই বিয়ের আয়োজনটা সম্পূর্ণ করার, কিন্তু সান্নিধ্য এত তাড়াহুড়ো করে বিয়ের ডেটটাকে কালকে নিয়ে আসবে জানা ছিল না।
আচ্ছা, সমস্যা নেই। বিয়েটা যেহেতু ঘরোয়াভাবে হচ্ছে, তাহলে আর এত চিন্তা কিসের দুলা ভাই? যে সমস্ত আয়োজন না করলেই নয়, সেটা আমরা অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারবো। আপনি শুধু রাজি হন, আমার বাসায় থেকে মেয়ের বিয়ে দিবেন। রেজওয়ান সাহেব স্থির ভাবনায় মশগুল হন। পারস্পরিক অবস্থা বিবেচনা করে বলেন, তোমার একার সিদ্ধান্ত, আমি কোনো কথা দিতে পারছি না শফিক। বিয়ে যতই ছোটোখাটো করে করা হোক, আয়োজনটা একটু ভালোভাবে না করলেই নয়। আপ্যায়নের কথা বলছি আর কি। এক্ষেত্রে শাহিদার মতামত কি? শাহিদা বেগম স্বামীর পানে এক পলক তাকিয়ে মুখে বিস্তর হাসি ঝুলায়, উৎসুক কণ্ঠে বলে, দুলাভাই, অনিভা কি আমার মেয়ে নয় বলুন? এর জন্য আমাকে আলাদাভাবে মতামত দিতে হবে? আমি মন থেকে চাই অনিভার বিয়েটা আমাদের বাসা থেকে হোক। কোনো সমস্যা হবে না তো? লজ্জা দিবেন না দুলাভাই, দয়া করে। রেজওয়ান সাহেব ধীর গতিতে মাথা নাড়িয়ে বলেন, আচ্ছা, তোমরা যখন বলছো তাহলে তাই হোক। খুলছি ফাইনাল। ধন্যবাদ, ধন্যবাদ দুলা ভাই, খুশি হলাম। অনিভা, তোমার প্রয়োজনীয় সব কিছু প্যাক করে নাও, একসঙ্গেই বের হই। আর এখানে যেসব ফ্রেন্ড আছে চাইলে তাদের বলতে পারো। মামনি, আমরা নিজেদের হলুদের একটা প্রোগ্রাম করব। আচ্ছা, সেটা সন্ধ্যায় হবে। রেজওয়ান সাহেব বসা ছেড়ে উঠে দাঁড়ান। পকেট হতে ফোনটা বের করে সোজা চলে যায় ব্যালকনিতে। যত ছোট করেই বিয়ে হোক, মেয়ের গহনা সহ প্রয়োজনীয় কিছু তো দিতেই হবে। শেহরিনের জন্য নিজস্বভাবে গহনা করা হয়নি। যা গহনা সব তার মায়েরটাই মেয়ের জন্য রেখেছেন রেজওয়ান সাহেব। যে কঠিন সময় পার করে এসেছেন, তখন এসব নিয়ে কোনো ভাবনা চিন্তা ছিল না। মেয়ের বিজনেস সামলাতে গিয়ে প্রচুর হিমশিম খেতে হতো তাকে সবসময়। কাদের? জি ভাইজান। কালকে অনভির বিয়ে। ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটি এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে যায়। ভাইজানের বলা কথাটা ঠাহর করতে একটু সময় লাগে তার। অতঃপর অবিশ্বাস্য কণ্ঠে বলে, আল্লাহ, আমার অনিবা মায়ের বিয়া? কি কোন ভাইজান? তুমি আজকেই চলে আসো। আমি আমি কেমনে যাই বাড়ি থইয়া? কোনো সমস্যা নেই। শেহরিন বারে বারে তোমার কথা বলছে, না আসলেও ভীষণ মন খারাপ করবে। ভাইজান, এসব কি কোন? আমি একটা মানুষ হইলাম, কেয়ারটেকারের জন্য কেউ কি এ কথা কয়? রেজওয়ান সাহেব মৃদু হেসে প্রতিউত্তর করে বলেন, তুমি নিজেকে কেয়ারটেকার ভাবো, কিন্তু আমি আর আমার মেয়ে তোমাকে আপনজন ভাবি। দুঃসময়ে যে মানুষটা ছায়ার মতো পাশে থেকেছে, সুসময়ে তাকে কিভাবে ভুলে যাই। আমার মেয়ের বিয়েতে তুমি হচ্ছে সব থেকে বড় মেহমান। তুমি না আসলে কোনো আত্মীয়ই দাওয়াত পাওয়ার যোগ্য নয়। ভাইজান, কোনো কথা শুনতে চাই না, তুমি আসছো ফাইনাল। বাড়ি এমন একা একা রাইখা? সিকিউরিটি গার্ড আছে, শুধু তুমি মেন ডোরের লকটা লাগিয়ে আসবে ভালোভাবে। এবার কাজের কথায় আসি। জি ভাইজান, বলেন। আমার বেডরুমের লক খুলে ভিতরে যাবে। বেডের পাশে ক্যাবিনেটের উপরে তাকে চাবি আছে, সেটা নিয়ে আলমারি খুলবে। আলমারির ডান পাশে সাজানো 3 নাম্বার বাক্সটা নিয়ে আসবে সাথে করে। ওখানে শেহরিনের সব গহনা রয়েছে। ভাইজান, কি বলেন? আমি আলমারি? কাদের সময় হাতে নেই বেশি। এইসব গহনা কেনার জন্য আলাদাভাবে সময় বের করতে হবে, সেটাও নেই। তুমি প্লিজ দেনামোনা করো না। কাদের নিজেকে থিতু করে কাপা কণ্ঠে বলে, ভাইজান, আপনি আমাকে এত বিশ্বাস করেন? আপন ভাইও তো এত বিশ্বাস করে না। আমি যদি কোনো ভুল করি, এই অবিশ্বাস আসে না আপনার মনে? অবিশ্বাসের মতো কিছু করলে চাবি তোমার কাছে দিয়ে আসি বোকা। আমি তোমাকে বিশ্বাস করি 1 যুগ ধরে। এই 1 যুগে তুমি নিজেকে আমার কাছে এমনভাবে প্রমাণ করেছো যে আমার মুখে বলতে হয়নি তুমি সৎ। আমার অন্তর বলেছে তুমি সৎ। আর সর্বশেষে আমার কর্ম, তোমার ধর্ম। আমি খুব খুশি ভাইজান, এতেই খুশি। আমি সহি সালামতে আপনার জিনিস আপনার হাতে তৈলা দেবো। আমার অনিবা মায়ের গয়না বলে কথা, জীবন থাকতে খোয়াইতে দেবো না। আচ্ছা, ভালোভাবে এসো। জি ভাইজান। সন্ধ্যা 6টা। কুঞ্জমহল। ঋতুমা, সানজি, তাকুয়া, নিতু সহ মুমুর ফ্রেন্ড আরশি মিলে সুন্দর করে ছাদে হলুদের ডেকোরেশন করেছে নিজেদের মতো করে। চারপাশে কাঁচা হলুদ রঙা গাধা, গাঢ় কমলা রঙা গাধা,
তরতাজা গোলাপের সমাহারে সাজিয়েছে। রজনীগন্ধার সুবাসিত সুঘ্রাণ পুরো ছাদ জুড়ে মোমো করছে। যদিও বিকেলের বেলায় আষাঢ়ে মেঘ হালকা গর্জন তুলেছিল, কিন্তু সন্ধ্যার গাঢ় হতেই আকাশ হতে মেঘ কেটে যায়। খুশিতে মুখরিত হয়ে ওঠে সবাই। ছাদটা এমনিতেও সুন্দর করে সাজানো থাকে সব সময়, নানান রকম ফুলের গাছে আবৃত। শাহিদা বেগম বিশেষ যত্ন নেন। ধরতে গেলে এই একটা কাজই সে একটু মন দিয়ে করেন। লাল, সবুজ, হলুদ রঙের বাতি জ্বলে উঠতেই চারপাশটা আলোকিত হয়ে ওঠে। শেহরিনের বসার জায়গাটা লাল রঙা মখমলের কাপড় বেছানো হয়েছে, তার চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো। ছেলেপক্ষ হয়ে মেয়ে পক্ষের হলুদে আয়োজন করতে এসেছো তোমরা আপু? কপাল খারাপ হলে যা হয় বোন, ভাই আমার নিরামিষ, সে শুধু বিয়ে করবে, কোনো প্রকার হলুদ টলুদের ধার ঘেসবে না, তাই উপায় না পেয়ে এখানেই আশ্রয় নিলাম। এমপি সাহেবের বিয়ে বলে কথা, সারা চট্টগ্রাম জানবে, হই হুল্লোড় হবে, এলাহি আয়োজন বিয়ে হবে, তা নয় একদম নিশ্চয় হয়ে বিয়ে করছে। সানজিদ দু হাতের লেহেঙ্গাটা তুলে চেয়ারের উপরে উঠে, দু ঠোঁটের মাঝে তার ছোট কাঁচি চাবানো, এক হাতে গাঁদা ফুলের মালাটা এক পাশে বাঁধতে বাঁধতে বলে, এভাবে বলবে না, ভাই আমার অতি লাজুক, এজন্য চুপি চুপি বিয়ে করছে। ওরে বোন রে, ভাইয়ের নামে এত বড় অপবাদ দিস না। সে যদি লাজুক হয় তাহলে বুঝে নিতে হবে পৃথিবীতে কোনো ঠোঁটকাটা মানুষই নেই। এভাবে বলিস না, শেহরিনকে আমার ভাই একটু বেশি ভালোবেসে ফেলেছে, যার কারণে আর তর সইছে না বাসর করার। ছি, এসব কি বলিস? বাচ্চারা আছে, মুখে লাগাম টান। আর সে গোলাপের মালা গাঁথা ছেড়ে উঠে দাঁড়ায়। রিনিঝিনি কাচের চুড়ি হাতে মুমুর হাত টেনে ধরে ছাদের কার্নিশে নিয়ে আসে। কি হয়েছে? আমার বুকে ব্যথা করছে মোমো। কি বলিস? চল নিচে যাই, তাহলে মেডিসিন দিচ্ছি। ইস, এই ব্যথা সেই ব্যথা নয়, মেডিসিনে সারবে না এটা। মোমো ভ্রু কুচকায় আরশির কথায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে বলে, তাহলে নেতা সাহেব এটা করতে পারলো? কেন আমাকে নিয়ে, আমার স্বপ্নগুলোকে নিয়ে এভাবে ছিনিমিনি খেললো? তার যখন অনিভা আপুকে এত পছন্দ, তাহলে কেন টিভির পর্দায় এসে হাসতো? কেন তো সুন্দর করে কথা বলতো? এই আরছি, তুই ঠিক আছিস? কি সব আবল তাবল বকছিস? আবল তাবল নয় মোমো, আর 2টা বছর কি অপেক্ষা করা যেত না? ইন্টারে উঠলেই বাবাকে বলে আমি ওনাকে বিয়ের জন্য প্রস্তাব দিতাম। এসব কথা বাদ দে, অনিমা আপু শুনলে খবর আছে। আজকে সকাল থেকে একটু বলেছিলাম, আর আপু বলেছে আমরা নাকি চুনোপুটি, চোখে ফোটেনি আবার ক্রাশ খাই। তোর ক্রাশ, কিন্তু আমার তো ভালোবাসা। মোমো হতাশ নিঃশ্বাস ছেড়ে কোমরে দু হাত চেপে ধরে শক্ত গলায় বলে, তো এখন কি এইটা নিয়েই পড়ে থাকবি নাকি ওখানে যাবি? অনেক কাজ এখনো বাকি, এসব দুঃখের আলাপন করার সময় নেই। নেতা সাহেব এমনি তো আমাদের পাত্তা দিত না, অনিবা আপু তাও বলেছে চুনোপুটি, উনি হলে নিশ্চিত বলতো মাছের ডিম। এতটাও ছোট নই আমরা, ক্লাস 9-এ পড়ি, হাইট 5 ফুট। আর নেতা সাহেবের হাইটটা 6 ফিট, অনিবা আপু 5 ফিট 3। এইটুকু তো হাইটে কি? নেতা সাহেব অনিবা আপুকে অস্থির ভালোবাসে, আপুকে এত সুন্দর একটা রিং গিফট করেছে, দারুণ। আর সেই নাজুক চোখে তাকায় মুমুর দিকে, ভেজা ভেজা কণ্ঠে বলে, এই স্বপ্ন তো আমারও ছিল। এসব স্বপ্ন গিলে খেয়ে ফেল, চল এখন। সত্যি বুকে ব্যথা হচ্ছে আমার মোমো। এতই যখন ব্যথা হচ্ছে তাহলে এত সাজুগুজু করে এসেছিস কেন? এমপি সাহেব যদি আসে সেই জন্য। লাভ নেই, এলেও চোখ তুলে তাকাবে না, তার চোখ অনিভাই মাথা। এখন উপায়? নতুন ক্লাস খুঁজতে হবে। আবার? আবার কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। হলুদের আমেজ পুরোপুরি শুরু হয়ে গেছে। চারিদিকে শ্বাস হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন হলেও পুরো ছাদটা কিভাবে যেন পরিপূর্ণ হয়ে উঠেছে মানুষে। অদূরে স্বল্প আয়োজনে গানের সুর বইছে বক্সে, সেই তালে গুনগুন করে ঠোঁট নাড়িয়ে যাচ্ছে সবাই। গোল্ডেন ইয়েলোর রঙা শাড়ির নকশা করা পার, সেই সাথে মেরুন রঙের ব্লাউজ, টুকটুকে লাল রঙের গোলাপ দিয়ে সাজানো হয়েছে নববধূকে। কাজল টানা চোখ দুটো তার ঢেউ খেলে যায় গভীরভাবে। হালকা গোলাপির শেডের লিপস্টিক ঠোঁট ছুঁয়েছে তার। ইস, নেতা সাহেব যদি তোমাকে একবার দেখতে পেতো শেহরিন,
দৃষ্টি একদম আটকে যেত, বিশ্বাস করো। আমরাই তো চোখ সরাতে পারছি না তোমার থেকে। লাসকন্যা লজ্জায় গাল দুটো রঙিন করে মৃদু হাসে, চোখ দুটো নামিয়ে সে নিজ দিকে তাকিয়ে থাকে। নেতা সাহেবের কথা মনে হতেই তার হৃদ মাঝে এলো পাথারি হাওয়া বয়। লোকটার সাথে সেই যে কালকে বিকেলে তার শেষ কথা হয়েছে, এরপরে আর কোনো কথা বা যোগাযোগ হয়নি, অথচ বিয়েটা তার জোড়াজড়িতেই হচ্ছে কালকে। এখন একেবারে নিরুদ্দেশ। সেরিন, তোমার মামি মনিকা আন্টি এত সেজেছে কেন? সাজতে ভালোবাসেন ওনারা। তাই বলে এত? না জানি কালকে কি সাজ দেয়। ঋতমা মুমু মিলে শেহরিনকে ছাদে নিয়ে আসতেই তাকুয়া, নিতু, সানজি এগিয়ে আসে হাসি মুখে। অন্যদিকে সানজিকে দেখা মাত্র নবকায়া আবারও লজ্জায় গুটিয়ে নেয় নিজেকে। আমাদের সামনে এত লজ্জা পেয়ে কি হবে ভাবিজান? ভাইয়ার জন্য লজ্জাগুলো দূরে রাখুন। বাবা, ভাবিজান? আরে যতই ছোট হোক, বড় ভাইয়ের বউ, ভাবিজান তো রাখতেই হবে। সানজি আদুরে হাতে শেহরিনের থুতনিতে হাত রেখে মুখ উপরে তুলে নরম হেসে বলে, মাশাল্লাহ, আমাদের মিষ্টি বউ। আমি সাজিয়েছি আপু, কিছু ক্রেডিট আমাকেও দাও। ওরে বাচ্চা, খুব সুন্দর হয়েছে। শেহরিন আশেপাশে মৃদু নজর বুলিয়ে সানজির পানে তাকিয়ে বলে, আপু, তাসিন আসেনি? তাসিন? ও তো জানেই না এখন অবধি ইও সানি আর ইও পানির বিয়ে। তবে কালকে আসবে, এসে যে কি করবে আল্লাহই ভালো জানেন। তাসিনের পাগলামির কথা উঠতেই একসঙ্গে সবাই হেসে ওঠে। বেবি মানকি তো ইও পানি বলতে পাগল, কাল কি যে রণক্ষেত্রই তৈরি করবে কে জানে। রাত তখন 8টা কি 8:15। নিকুঞ্জ মহলের সামনে দাঁড়িয়ে আছে কালো রঙের একখানা গাড়ি। ঘমান্ত পাঞ্জাবির সুঠাম দেহের সঙ্গে লেগে রয়েছে, চুলের নিচে কপালের ভাঁজে বিন্দু বিন্দু ঘাম জোড়ানো। সকাল হতে টানা বিকেল অবধি কাজের মধ্যে ব্যস্ত থেকে পরপর 2টো সেমিনার শেষ করে মাত্র সাড়া পেয়েছে এমপি সাহেব। তবে খুলশিতে আসার কথা তার ছিল না। রেজন সাহেব ফোন করেছিলেন আলাদাভাবে একটু দেখা করার জন্য। সান্নিধ্য পাঁচলাইশ থানায় থাকার কারণে জানিয়েছিল যাওয়ার সময় দেখা করে যাবে তার সঙ্গে। অনেক কষ্ট দিয়ে ফেললাম মনে হচ্ছে তোমাকে। প্লিজ ভিতরে এসো। সমস্যা নেই, এখন আর যাব না। অনেক টায়ার্ড লাগছে তোমাকে দেখতে। সান্নিধ্য ক্ষীণ হেসে বলে, অভ্যাস আছে। আচ্ছা, তাহলে বেশি সময় না নেই, অল্প কথাতেই সেরে ফেলি। প্লিজ। রেজওয়ান সাহেব কণ্ঠস্বর পরিষ্কার করে বলেন, দেখো বাবা, বিয়েটা তো অনেক তাড়াহুড়ো করেই হচ্ছে, অনেক কিছু ইচ্ছে থাকলেই করতে পারছি না। কোনো সমস্যা হয়েছে? সমস্যা না, আবার একটু সমস্যা মনে হচ্ছে। শরীরের জন্য সেই সব গহনা ঢাকা থেকে এনেছি, সেগুলো ওর মামি আন্টিরা দেখে বলছে ওল্ড ডিজাইন, এগুলো বর্তমানের সঙ্গে যায় না। আসলে গহনাগুলো ওর মায়ের, আলাদাভাবে গড়ানো হয়নি ওর জন্য। বিষয়টা আমার মাথাতেও আসেনি, ভেবেছি যখন বিয়ে হবে তার আগেই কিনে রাখবো ওর পছন্দ মতো, বাট এত দ্রুত হওয়ার কারণে সেরে উঠতে পারেনি। তোমার ফ্যামিলি মেম্বাররা যদি ওল্ড ডিজাইন গহনা নিয়ে লোক ফিল করে, আই মিন স্ট্যান্ডার্ড না মনে হয়, সেই জন্য তোমাকে আগেই একটু জানিয়ে রাখলাম। সান্নিধ্য বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে নেয়। কপাল তার ভাঁজ করে থাকলেও শান্ত কণ্ঠে বলে, প্রথমত, গহনার ওল্ড নিউ ডিজাইন সম্পর্কে আমার কোনো ধারণা নেই আঙ্কেল। দ্বিতীয়ত, গহনা নিয়ে কথা উঠবেই বা কেন? পরিবেশের সঙ্গে মানানসইয়ের একটা ব্যাপার আছে বাবা, কথা উঠে যায়। না, কথা উঠবে না, কারণ আপনার স্ত্রীর গহনা আপনার কাছে থাকবে। আমার স্ত্রীর গহনার ব্যাপারটা আমি দেখব। মানে সিম্পল, শুধু গহনা নয়, শেহরিনের বিয়ের শাড়ি থেকে সমস্ত কিছু আমার পক্ষ থেকে আসবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার ওয়াইফের জন্য এগুলো ম্যানেজ করব। সেখানে আপনার কোনো কিছুই আমি নিব না। আমি বাবা হয়ে কিছুই দিব না? মেয়েটাকেই তো দিয়ে দিচ্ছেন। একজন বাবার কাছে এর চেয়ে বড় এবং দামি সম্পদ আর কি কিছু হতে পারে? রেজওয়ান সাহেব দমে যায় শেষ কথাটা শুনে। নিস্তব্ধ চাহনিতে তাকিয়ে থাকে সে এক শির দ্বারা সম্পূর্ণ ব্যক্তির সামনে। সান্নিধ্য হালকা হেসে বলে, আপনি আপনার মেয়েকে আমার হাতে দিচ্ছেন?
তাকে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব আমার, এবং সেটা বিয়ে থেকেই শুরু হবে সারা জীবনের জন্য। আমার আসলে কি বলা উচিত বুঝতে পারছি না। যে দামি উপহারটা এত সহজে আমাকে দিয়ে দিচ্ছেন, সেটার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। সহজভাবে কই পেয়েছো? মেয়ে তো বেশ ঘুরিয়েছে। না ঘোরালো A+ পেতাম না। রেজওয়ান সাহেবের চোখে শুকনো জলের কোনা চিকচিক করছে। জড়িয়ে আসা কণ্ঠস্বর ভেদ করে বলে, আমি কি একটু জড়িয়ে ধরতে পারি তোমাকে? আমার অবস্থা তো। অনুরোধ মনে করতে পারো? নিঃসংকোচ নিবেদনে সান্নিধ্য ঠোঁট চেপে হেসে ফেলে। 2 হাত বাড়িয়ে শীতল গলায় বলে, প্লিজ। রেজওয়ান সাহেব সান্নিধ্যের সঙ্গে স্নেহের মোলাকাত সম্পূর্ণ করে। খুব নিবিড়ে চোখ দিয়ে তার এক ফোঁটা জল বেয়ে যায়। পিঠ চাপড়ে দিয়ে বলে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই শিরদাঁড়া ধরে রেখো শ্যাম।